শাসক দল নিজেদের স্বার্থে রাজ্যের পরিচয় বিপন্ন করে তুলেছে। এখানে অনুপ্রবেশ উৎসাহিত হচ্ছে, জাল নথি তৈরি হচ্ছে। অনুপ্রবেশকারীরা রাষ্ট্র ও সংস্কৃতির জন্য বড় হুমকি। যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করেছে, সেই সব অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসকে কঠোরভাবে আক্রমণ করে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গত 15 জুলাই পশ্চিম ত্রিপুরা জেলায় অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নেতৃত্বে 14 জন ওসিকে নিয়ে একটি 15 সদস্যের টাস্ক ফোর্স টিম অর্থাৎ এসটিএফ গঠিত হয়েছে। এই টিম সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করবে, বায়োমেট্রিক সংগ্রহ করে তা মন্ত্রকের বিদেশি শনাক্তকরণ পোর্টালে আপলোড করবে এবং এরপর বিএসএফ এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের নিজের দেশে পাঠানোর ব্যবস্থা করবে। এই পদক্ষেপটি ত্রিপুরায় অভ্যন্তরীণ সুরক্ষা ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল। তবে রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশি অনুপ্রবেশকারী বনাম আদিবাসী ভূমিপুত্র এমন একটি মেরুকরণের চেষ্টা চলছে বলে অনেকেই অভিযোগ করছেন। তিপ্রামথা সহ কিছু উপজাতি রাজনৈতিক দল ও সংগঠন ত্রিপুরার স্থানীয়তা ও সংস্কৃতিগত সংকটের জন্য অনুপ্রবেশকে দায়ী করছে, যার জন্য বাঙালি হিন্দুরা শঙ্কিত বা টার্গেটেড বোধ করছেন। তাই প্রশ্ন হচ্ছে, যদি বাঙালিদের অতীতে বৈধভাবে নাগরিকত্ব ও ভূমিপত্র হিসেবে স্থিতি প্রদত্ত হয়, তাহলে কেন এমন বার্তা দেওয়া হচ্ছে যে তারা অবৈধ? বর্তমানে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নামে বৈধ নাগরিকদের পরিচয় সংকটে ফেলা হচ্ছে না তো? অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনের তৈরি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না তো? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় বাঙালি হিন্দু অনুপ্রবেশ না অধিকার, এই বিষয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত এবং এসোসিয়েট নেতৃত্ব অরুণ ভৌমিক। আপনাদের দুজনকে স্বাগত। অরুণবাবু, প্রথমে আপনার কাছে আসি। তিপ্রামথার ভূমিপত্র ন্যারেটিভ, বহু প্রজন্ম ধরে বসবাসরত বাঙালি হিন্দুরা কি আজ নতুন করে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হচ্ছেন তাদের এই ন্যারেটিভে? কি মনে করেন? আমরা একটা সাম্যবাদী দল হিসাবে আমাদের একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি আছে। আমরা মনে করি রাষ্ট্র মানে একটা সার্বভৌম রাষ্ট্র, তার ভূখণ্ড রক্ষা করার জন্য তার একটা ব্যবস্থা আছে, মিলিটারি আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, এবং অনভিপ্রেত লোক যদি সেই ভূখণ্ডে ঢুকতে চায়, সেই বাধা অতিক্রম করতে যাতে না পারে তার ব্যবস্থা আছে, নিশ্চয়ই আছে। অনভিপ্রেত যারা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর হবে, এই ধরনের অনভিপ্রেত অনুপ্রবেশ নিশ্চয়ই প্রতিরোধ করার মতো প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের সুভারিন স্টেটের ব্যবস্থা আছে, তার জন্য সুভারিনটি। ফলে ভারতবর্ষেরও আছে। ফলে এর পরেও যদি কোনো অনুপ্রবেশ ঘটে, এবং অনুপ্রবেশ হয় আমরা দেখছি জেনারেলি ডেভেলপড কান্ট্রিগুলিতে আনডেভেলপড কান্ট্রিগুলির থেকে গরিব মানুষ বাঁচার জন্য জীবনকে বাজি রেখে অনুপ্রবেশ ঘটছে। আজকে আমেরিকাতে ঘটছে, ইউরোপে ঘটছে, আফ্রিকান স্টেটগুলির থেকেও। এখন প্রশ্ন অনুপ্রবেশ নয়, প্রশ্ন হচ্ছে যে তিপ্রামথার যে এই যে ভূমিপুত্র ন্যারেটিভ এবং অনুপ্রবেশকে কেন্দ্র করে চিহ্নিতকরণের নাম করে যারা বহু প্রজন্ম ধরে বসবাসরত বাঙালি হিন্দুরা রয়েছেন, এখানে বাঙালিরা রয়েছেন, তাদেরকে অনুপ্রবেশকারী বলে অনেককে চিহ্নিত করা হচ্ছে বা তাদেরকে সেই সন্দেহের চশমায় দেখা হচ্ছে, এমনটাই মনে করছেন ওনারা। এটাতে আপনাদের কি অভিমত? না, এটা তো এই দেখাটা তো ঠিক না। তার পেছনে ইতিহাস আছে, স্বাধীনতার ইতিহাস আছে, দেশ বিভাগের ইতিহাস আছে, তার পরিবর্তে শাসকদের সাথে, শাসক দলগুলির সাথে বিভিন্ন নতুন রাষ্ট্রগুলির সমঝোতা চুক্তি আছে।
ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পাপিয়া দত্ত রয়েছেন, প্রদেশ বিজেপির সহসভানেত্রী। তিপ্রামথা বা বিভিন্ন উপজাতি সংগঠন হিন্দু বাঙালিদের 1947 সাল পরবর্তী আগমনকে অনুপ্রবেশ হিসেবে দেখাতে চাইছে, যা রাজনৈতিকভাবে একটা উত্তেজনা সৃষ্টি করছে এবং এই মুহূর্তে ত্রিপুরা রাজনীতি অনেকটাই উত্তপ্ত এই বিষয়কে কেন্দ্র করে। এটি কি বাঙালির অধিকার ও পরিচয় সংকট তৈরি করছে না? মানে আপনি কি মনে করেন? তাদের তো এখন একদিকে নিজেদের ভারতীয় হিসাবে প্রমাণ করতে হয়, আবার অন্যদিকে উদ্বাস্তু ঐতিহ্য বহন করতে হচ্ছে। কি মনে করেন? দেখুন, আজকে বিষয় খুব স্পষ্ট এবং পরিষ্কার। আমি দেখলাম যেটা স্ক্রলে চলছে যে ত্রিপুরায় বাঙালি যে অনুপ্রবেশ, হিন্দু বাঙালি, এখানে একটি শব্দ দেখলাম, হিন্দু বাঙালি অনুপ্রবেশ, সেটা আমাদের অধিকার কিনা সেটাই প্রশ্ন। আজকে এখানে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছি এই চ্যানেলে বসে। এই বিষয়টিকে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা থাকে। কমিউনিস্টরা কিভাবে দেখছেন, কংগ্রেস কিভাবে দেখছেন, তিপ্রামথা কিভাবে দেখছেন, সেটা তাদের এজেন্ডা। কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে একজন হিন্দু হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছি, আমার দৃষ্টিভঙ্গি কি আছে, আমার পার্টির দৃষ্টিভঙ্গি কি আছে, এটাই আমার মনে হয় খুব সংক্ষেপে আমার পরিষ্কার করা প্রয়োজন। দেখুন, ডিটেকশন এবং ডিলিশন এবং ডিপোর্টেশন, এটা 1996 থেকে ভারতীয় জনতা পার্টির এজেন্ডায় আছে। যে ইল্লিগেলি অর্থাৎ অবৈধভাবে যারা আসবেন, যারা অনুপ্রবেশ করবেন, অভিবাসী হিসেবে যারা থাকবেন, তাদের শনাক্তকরণ, তাদেরকে ডিলিট করে দেওয়া, মুছে দেওয়া এবং তাদেরকে ডিপোর্ট করা, তাদেরকে নির্বাসন দেওয়া, তাদের দেশে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের এজেন্ডায় আছে। এবং তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি ভারতীয় রাজনীতিতে 2014 সালে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে, তখন আমাদের ম্যানিফেস্টোতে এই বিষয়টি পরিষ্কার ছিল যে এই যে নির্বাসনের বিষয়, কারণ অবৈধভাবে যখন অনুপ্রবেশ হয় সেটা আমাদের জাতীয় নিরাপত্তা হোক, আমাদের আর্থ সামাজিক সোশিও ইকোনমিক যে ডিসঅর্ডার হোক, বিভিন্ন ক্ষেত্রে তার একটি বিশেষ প্রভাব আছে। সেটা বিস্তারিতভাবে আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি। কিন্তু সেখানে আরেকটি বিষয় খুব পরিষ্কার ভাবে রাখা হয়েছে যে রিলিজিয়াস পারসিকিউশন, অর্থাৎ ধার্মিক নির্যাতনের শিকার হয়ে যদি কেউ শরণার্থী হিসেবে, এদেশে আশ্রিত হিসেবে যদি ভারতবর্ষে আসেন, তাকে নাগরিকত্ব দেওয়ার কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং আমরা দেখেছি 2015 সালে যারা বৌদ্ধ, হিন্দু, জৈন, শিখ, পার্সি এরকম বিভিন্ন যে ধর্মের কথা বলা হয়েছে, যারা এই দেশের মাটিতে আজ সে 1971 বাংলাদেশ ওয়ার হোক বা তার আগে থেকে হোক যারা রয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এবং তাদের বিভিন্ন দিক থেকে পাসপোর্ট যে আইন, যে অ্যাক্ট, অর্থাৎ ভারতে প্রবেশের যে আইন 1920 এবং ফরেন অ্যাক্ট 1946 থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার একটি প্রক্রিয়া আমাদের সরকার নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে সেটা নেওয়া হয়েছে। এবং 2016 সালে আমরা প্রত্যেকে জানি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে, যেখানে খুব স্পষ্টভাবে লেখা হয়েছে যে, আমি আবারও রিপিট করতে চাই যে ধার্মিক কারণে, রিলিজিয়াস পারসিকিউশন যেটাকে বলা হয়, যে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে যদি কেউ আসেন, সেই ব্যাপারে সবাই অবগত আছেন, সেই ব্যাপারে আমরা ধরে নিচ্ছি আমাদের সবাই অবগত আছেন, সিএ সম্পর্কে সবাই অবগত আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর বাংলাদেশ যুদ্ধ অবধি, এই যে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া অবধি, মুক্তিযুদ্ধ অবধি, এই সময়কালে যারা বিভিন্ন কারণে, রাজনৈতিক আশ্রয়ের কারণে হোক, অর্থনৈতিক সংকটের কারণে হোক, আমাদের এই রাজ্যে বা ভারতবর্ষে প্রবেশ করেছে, এখন তাদেরকে কি আমরা অনুপ্রবেশকারী বলছি? কারণ কিছুদিন আগে তিপ্রামথার যে বিধায়ক এবং মন্ত্রী অনিমেষ দেববর্মা বলছেন যে 1971 সালে 24শে মার্চের পর যারা ত্রিপুরা রাজ্যে এসছে, ভারতবর্ষে এসছে, তারা অনুপ্রবেশকারী।
দেখুন, এখন তাহলে এখানে সিএএ কোথায় গেল? আমি একটি বিষয় বলি, আমরা কাকে অনুপ্রবেশ বলবো, অনুপ্রবেশকারী বলবো, আমি প্রশ্নটা, আমি তোমরা আছো, দাদা আছেন, আমার মনে হয় আমাদের নিজেদের বলার আগে নিজেদের অন্তর আত্মাকে আমাদের প্রশ্ন করা উচিত। 1947 সাল, আমি আজকে বিষয় যখন বলবো আমাকে ইতিহাসে যেতে হবে, যে 1947 সাল দেশ স্বাধীন হয়েছিল। প্রথম দিকে নিশ্চিতভাবে সেটা মুসলিম লীগ হোক, কংগ্রেস হোক, অবিভক্ত ভারতের স্বাধীনতাকে প্রত্যেকে মেনে নিয়েছিল। তার পরবর্তী সময় বিশেষ একটা কি স্থিতি তৈরি হলো, আমরা আজ পর্যন্ত দেশ জানতে পারলো না, যে দেশকে ভাগ করতে হলো, দেশ ত্রিখণ্ডিত হলো ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে। সেটা বললাম যে এটা খুব আশ্চর্যজনক ঘটনা, যা গোটা বিশ্বে, সমগ্র বিশ্বে যা হয়নি, আমাদের ভারতবর্ষ তা হয়েছে। সেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে দেশকে আমাদের ভাগ করা হলো, এবং তারই বলির শিকার আমাদের কেউ না কেউ হয়েছে। আমরা তো চলে এসেছি, দেশ ভাগের পর অনেকে আমরা এ পার থেকে এপার আমরা চলে এসেছি, বাট আমাদের কেউ ছিল, আমাদের কেউ আছে সীমার ওপার, সেটা পাকিস্তান হোক, তৎকালীন পূর্ব বাংলা হোক, পূর্ব পাকিস্তান হোক, বর্তমান বাংলাদেশ হোক, বা পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান হোক, সেখানে আমাদের কেউ রয়ে গেছে। তাদের যে চিৎকার, তাদের যে আর্তনাদ, এত রাষ্ট্রপ্রধান আসলো, হলো, দেখলাম, তাদের যে উফ, এই যে ব্যথা, কোন রাষ্ট্রপ্রধানের কান পর্যন্ত কিন্তু পৌঁছালো না, বা পৌঁছালেও তার অন্তর আত্মা পর্যন্ত পৌঁছালো না, যে তারা চাইছেন নাগরিকত্ব। তারা তাদের দেশে, অনেকে দেখুন নেহরু লিয়াকত চুক্তি, যে চুক্তি 1950 সালে হয়েছিল, এই উদ্বাস্তু যে প্রবাহ, সেটাকে রোধ করার জন্য হয়েছিল। ফাইন, সেটাকে রোধ করার জন্য হয়েছিল, এপার ওপার এটাকে রোধ করার জন্য হয়েছিল। তার পরিণাম কি হয়েছিল? তার পরিণাম কিন্তু তখন দুজন ব্যক্তি উপলব্ধি করেছিলেন। একজন আমাদের বাঙালি যিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর ক্ষিতীশ রঞ্জন, উনারাই উপলব্ধি করেছিলেন। তার পরিণাম আমরা কি দেখলাম? তার পরিণাম দেখলাম, ভারতে যারা মুসলিম ছিলেন তারা অনেকে পাকিস্তান ফিরে গেছেন, খুব সম্মানের সঙ্গে তারা ফিরে গেছেন, অনেকে ফিরে গেছেন, তাদের ওই ভূমিতে ফিরে গেছেন। কিন্তু পাকিস্তানে অনেক যারা হিন্দু আছেন, পাকিস্তানের যারা অনেক হিন্দু আছেন, যারা দেশে এসেছিলেন, ভারতে এসেছিলেন 1947 সালের রায়টের সময়, তারা ধরুন যখন এদিক ওদিক যখন হলো, তখন কিন্তু তারা কিন্তু আমাদের দেশে তারা অনেকে ফিরে আসেননি, তারা ওইখানে ছিলেন। ধরুন সংখ্যালঘুদের বলা হয়েছিল যে সংখ্যালঘুদের নিজ নিজ দেশের সংখ্যালঘুদের স্বার্থ দেখা হবে, নিজ নিজ দেশের সংখ্যালঘুদের স্বার্থ দেখার যে চুক্তি সাইন হলো, তো অনেক হিন্দু আছেন যারা পাকিস্তানে রয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের ওপর এত ধর্মীয় নির্যাতনের শিকার হলেন, তার এত অত্যাচার হলো। আজকে সেই জায়গায় পার্সেন্টেজ কি আছে? আজকে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, দেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশে আমার যতটা মনে হয় এক্সাক্ট ফিগার 28 থেকে 30% আমাদের সেখানে হিন্দু পার্সেন্টেজ ছিল বাংলাদেশে। সে পাকিস্তানও সে পার্সেন্টেজ প্রায় 26 ছিল, কিন্তু আজকে বাংলাদেশে সেটা কমে গেছে। সেটা সবাই জানে, বাংলাদেশে কিন্তু প্রশ্ন বাংলাদেশ না, সেটা বলতে হবে। তাহলে হিন্দু যাবে কোথায়? বুঝতে পেরেছি দিদি, বুঝতে পেরেছি হিন্দু যাবে কোথায়। আপনি বলছেন ঠিক, একদম ঠিক, আপনার সঙ্গে আমি সহমত, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন সে জায়গায় নয়। সেখানে বাংলাদেশ হোক বা পাকিস্তানে হোক, সেখানে হিন্দুরা যদি ধর্মীয় নির্যাতনের কারণে আমার দেশে আশ্রয় নেন, আমি 2025 সালে দাঁড়িয়ে কথাগুলো বলছি, কিন্তু যখন আমার রাজ্যে যে যারা 1971-এর আগে এসেছিল বা দেশ বিভাজনের সময় এসেছিল, তাদের উত্তরসূরিদের যখন সন্দেহের চশমায় দেখা হয়, তাদের যখন বাংলাদেশি বলে অভিহিত করা হয়, তখন কি বাঙালি হিন্দুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠে না? মানে সেটা যখন আপনাদের শরিক দল থেকে ওঠে, তখন কি আপনাদের, তখন আপনাদের কি অবস্থান এই বিষয়ে? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আমাদের হয়েছে, যেটা 2016 সালে এটা বিল হিসেবে এসেছিল, এবং 2019 সালে সেটা সংসদে পাশ হয়ে সেটা অ্যাক্ট এসেছে। সেই অ্যাক্ট 1955 সালের অ্যাক্টেরই অ্যামেন্ডমেন্ট। সেই 1955 সালের পর সেটাকে আরো 3 বার কিন্তু এটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, 2004, 2005 এবং 1985 তার আগে করা হয়েছিল। 2003 সালে তখন খুব স্পষ্টভাবে সেখানে কিন্তু এই যে এনআরসির বিষয়, সেখানে কিন্তু রাখা হয়েছিল যে দেশের উচিত
দেশের একটি রেজিস্টার অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন তৈরি করা এবং একটি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেশের জন্য তৈরি করা। সেখানে অসুবিধা কার হওয়ার কথা? সেখানে অসুবিধা তাদের হওয়ার কথা যারা অবৈধভাবে আসছে, নিশ্চিতভাবে। আজকে দেখুন, অনেকে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল তখন অনেকে সেটাকে ধর্মের ভিত্তিতে, যারা বিরোধী দল আছেন তারা সেটাকে ধর্মের ভিত্তিতে দেখার চেষ্টা করেছেন, ধর্মের ভিত্তিতে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি এখানে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে ইললিগ্যাল ইমিগ্রেন্ট, যেটা অনুপ্রবেশ, এবং শরণার্থী, সে দুটো শব্দের মধ্যে কিন্তু ফারাক আছে, একদম। পার্থক্য আপনি আছে। আসুন, এখন এসেছেন জায়গায়। আমি বলছি, ঠিক না, আমার কাছে খুব বেশি সময় নেই। রাষ্ট্রসংঘ কি বলছে? রাষ্ট্রসংঘ যেটা উদ্বাস্তু, শরণার্থী, যেটা আশ্রিত, সেটা যেটা 1951 কনভেনশন এবং 1967 প্রোটোকল হিসেবে যে ব্যাখ্যা ওনারা দিয়েছেন রাষ্ট্রসংঘ, যে এ রেফিউজি ইজ সামওয়ান হু হ্যাজ বিন ফোর্সড টু ফ্লি হিজ or her country because of persecution, war or violence. Okay. A refugee has a well-founded fear of persecution for reasons of race, religious, nationality, political opinion or membership in a particular social group. Most likely they can't return home or are afraid to do so. ওকে, ঠিক আছে, ঠিক, আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু দিদি কথা হচ্ছে যে আমার প্রশ্নে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাচ্ছি না। সব উদ্বাস্তু থেকে শুরু করে অনুপ্রবেশ থেকে সব বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কি আপনাদের শরিক দল কি তাহলে সিএএ মানছে না বলে রাজ্যে বাঙালিদের বা যারা বিভিন্ন হিন্দু বাঙালিরা যারা প্রজন্মের পর প্রজন্ম যারা এখানে বসবাস করছে, যাদেরকে বৈধ নাগরিকত্ব দেওয়া হয়েছে এই দেশে, তাদের উপর সন্দেহ চোখে যখন দেখছে, তখন কি আপনাদের কোনো অবস্থান নেই? আপনারা কি কিছু বলবেন? দেখুন, আমাদের অবস্থান, আমি প্রথমেই বললাম যে এটা আমাদের শরিক দল হোক, আমাদের বিরোধী দল হোক, তাদের আন্দোলন, তাদের এজেন্ডা, সেখানে আমার কোন রকম প্রশ্ন নেই, আমার কিছু বলার নেই। আমি এজ এ কার্যকর্তা অফ ভারতীয় জনতা পার্টি, আমার এজেন্ডা, আমার দৃষ্টিভঙ্গি এই পারসিকিউশন, যে রিলিজিয়াস পারসিকিউশন এবং অনুপ্রবেশ নিয়ে খুব পরিষ্কার। এবং আমার এই অনুপ্রবেশ নিয়ে আমাকে বলতে গেলে সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে বলতে হবে। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা পাশ হয়েছে সে অনুযায়ী দেশ চলছে এবং সেই অনুযায়ী আমাদের সরকার আইন সেভাবে চলবে। আরেকটা বিষয়, এই যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে, সেটা নিয়ে কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমাদের দৃষ্টিভঙ্গি খুব কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সিটিজেনশিপ অ্যাক্টের আরেকটি বিষয় আমাকে পরিষ্কার করা উচিত এখানে মনে হয়, সেখানে কিন্তু তাও বলা হয়েছে যে 2014 31শে ডিসেম্বরের আগে যারা এসেছেন, যারা রাস্তায় ঘুরছেন তাদের অধিকারের জন্য, যারা সেখানে নির্যাতনের, ধর্ষণের, একজন হিন্দু নারী, সেই যে কিনা ধর্ষণের শিকার হয়ে, সে যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যে অধিকারের জন্য চিৎকার করছে, এই সিটিজেনশিপ অ্যাক্ট তাদের কথা বলছে। আজ পর্যন্ত যে সিটিজেনশিপ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হওয়ার পর আজ পর্যন্ত ভারতবর্ষ থেকে একজন মুসলিম নাগরিক বিতাড়িত হয়েছেন, এই রেকর্ড আছে কি? না, এই রেকর্ড কারোর কাছে নেই। ঠিক, আমরা পেয়ে গেছি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমার একটু অরুণবাবুর সঙ্গে কথা বলতে হবে, আপনি সঙ্গে থাকুন এই মুহূর্তে। অরুণবাবু, বাঙালি বনাম আদিবাসী বিভাজন কি ত্রিপুরার গণতন্ত্রের মূল ভিত্তিটাকে দুর্বল করছে বলে মনে করছেন আপনারা? অবশ্যই। এবং এখানে অনুপ্রবেশ একটি নিরাপত্তা ইস্যু বটে, এটা ঠিক, কিন্তু যখন সেই ইস্যুকে নির্বাচনী হাওয়া তোলার জন্য অস্ত্র বানানো হয়, তখন সেটা কি মানে দায়িত্বহীনতার মতো একটা রাজনীতি নয়? কি মনে করেন আপনি? জাতের ভিত্তিতে এই অনুপ্রবেশকে মিশিয়ে দেওয়া এটা অত্যন্ত অপরাধমূলক কাজ। একটা রাজ্যের মধ্যে যে স্টেবিলিটি, ইউনিটি এমং দ্য পিপল, এটাকে ডিস্টার্ব করা, এটা উন্নয়ন বলেন আর যাই বলেন, সবটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এখন বিষয় হলো শাসক দল অনুপ্রবেশের প্রশ্নটা যদি আসে, অনুপ্রবেশকারী কারা সেটা চিহ্নিত করার দায়িত্ব প্রশাসনের, সেটা কোনো রাজনৈতিক দল কি করতে পারে? সেটা আমাদের সরকার বলছে এবং 15 জনের একটু বলে নেই, গঠন করা হয়েছে প্রশাসনের, কিন্তু কোনো রাজনৈতিক দল কি সেটা করতে পারে? না, এটা প্রশাসন। এটা নিয়ম হলো আন্তর্জাতিক নিয়মও আছে, আন্তর্জাতিক ক্ষেত্র নিয়ম আছে, এবং সেখানে বিচার ব্যবস্থায় ঠিক করবে, বিচার করে ঠিক করবে সে অনুপ্রবেশকারী কি কারি না। এটা অ্যাডমিনিস্ট্রেশন না, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা পারে না। বিচার ব্যবস্থা ঠিক করবে সে অনুপ্রবেশকারী না এখানকার স্থানীয় লোক।
এইসব করতে গিয়া স্থানীয় লোকরা হ্যারাস্ট হচ্ছে, তারা বহুদিন ধরে এখানে বসবাস করছে, তারাও ভয় পাচ্ছে। কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সিদ্ধান্তের ভিত্তিতে এটা ডিটারমিনেশন হয় না, এটা বিচার ব্যবস্থার ভিত্তিতে করতে হয়, কনস্টিটিউশন মেনে করতে হয়। ফলে 2012 সিপিআইএম পার্টির কোঝিকোড়ে যে সম্মেলন, পার্টি কংগ্রেসের 20তম সম্মেলনে তারা প্রস্তাব নিয়েছিলেন যে যারা আসছেন হিন্দু অনুপ্রবেশ বলি, শরণার্থী বলি, যারা আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য তারা প্রস্তাব গ্রহণ করেছিলেন। পরবর্তী সময় ভোট ব্যাংকের রাজনীতির জন্য তারা এই জায়গা থেকে কয়েক ধাপ পিছিয়ে গেছেন। আজ দেখুন সারা ভারতবর্ষ জুড়ে যাই চলছে সেটা ভোট ব্যাংকের রাজনীতির কারণে। আজকে পশ্চিমবঙ্গে আপনি ডেমোগ্রাফি দেখুন কিভাবে এই কয়েক বছরে সিপিএম এর 35 বছর এবং বাকি সময়টা তৃণমূল কংগ্রেসের সময় কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আজকে একমাত্র তারা যদি পার্টি কংগ্রেসে, সিপিএম পার্টি কংগ্রেসে যদি এই প্রস্তাব তারা গ্রহণ করতে পারে, আজকে আমি প্রশ্ন করছি দাদাকে যে এই প্রস্তাব কেন গ্রহণ করা হয়েছিল যে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হোক। আজকে দেখুন আমি একটা আপনি বারবার তীব্রমাথায় কথা বলছিলেন, আমি তার জন্য বলছি সিটিজেনশিপ অ্যাক্টে কিন্তু এই প্রভিশনও আছে যে 6th শিডিউলের অন্তর্গত যে এলাকাগুলো আছে, বিশেষ করে সেখানে মেঘালয়, মিজোরাম, সেখানে কিন্তু এই অ্যাক্ট সেখানে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। আমাদের পরিষ্কার, আমি আবারও পরিষ্কারভাবে বলতে চাই যে যারা নির্যাতনের শিকার হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে আশ্রয় দেওয়া ভারতবর্ষ নয়, ভারতবর্ষের শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের মানব যে কল্যাণে যে কাজ, সে কাজ হবে এবং এটা মানবতার কাজ। ওকে, আপনি মানবিক দায়িত্বের কথা তুলে ধরছেন, মানবিক কথা বলছি। আমার এই অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, ঠিক আছে, আমরা পেয়ে গেছি, আপনার উত্তর পেয়ে গেছি, সেটা অবশ্যই। তবে এখানেই সমস্যাটা এই জায়গাটাতেই যে চিহ্নিতকরণের কাজ যখন কোনো রাজনৈতিক দল কিংবা তাদের কোনো সংগঠন করে তখন সেখানে বিতর্ক অবশ্যই উস্কে যায়। এখন আমরা জানি দেশে আইন রয়েছে, সিএএ রয়েছে, এবং সিএএ এর আওতায় যা যা আইন মেনে অনুপ্রবেশকারীদের যা যা করার সেটা প্রশাসন ব্যবস্থা করবে। কিন্তু রাজনৈতিক দল যখন কোনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে টার্গেট করছে বলে মনে করছে এবং কোনো একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী যখন একটি অস্বস্তির মধ্যে রয়েছে এই বিষয় নিয়ে, বা তাদেরকে যখন সেই বলছিলাম যে সন্দেহের চশমায় দেখা হচ্ছে, তখন কিন্তু সেটা রাজ্যের শান্তি শৃঙ্খলার যে পরিবেশ রয়েছে তাকে বিঘ্নিত করার হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। অভিবাসন না অধিকার, প্রশ্ন আজ অস্তিত্বের। দর্শক বন্ধুরা, ধর্মের নামে শরণার্থী, রাজনীতির নামে অনুপ্রবেশকারী। ত্রিপুরায় বাঙালি হিন্দু আজ ভোট, ভয় ও বিভাজনের মাঝে কোথায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্ন অনেকের। ধর্ম, জাতি, ইতিহাস এগুলো আমাদের পরিচয়ের অংশ, অস্ত্র নয়। আজকের আলোচনায় আমরা দেখলাম প্রশ্নটা শুধু অনুপ্রবেশের নয়, প্রশ্নটা অস্তিত্ব, স্বীকৃতি আর শ্রদ্ধার। আমরা সবাই চাই নিরাপত্তা, কিন্তু সে যেন হয় ন্যায়ের ভিত্তিতে, নয়তো কেবল দমনই হবে। পরিচয়ের লড়াইয়ে মানে যেন ঘৃণার লড়াই না হয়, এটাই আমরা সবাই চাই। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে নজর রেখেছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।